দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত আমরা অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিনগুলি নাটকটা পড়ছিলাম। আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। কালীনাথ বলছে রজনীকান্তকে, ঘুম পাচ্ছে? ঘুমোবেন চাটুজ্জে মশাই। রজনী: তখন আমার বয়স বেশি নয়, সবে এ লাইনে এসেছি, সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়ল আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোরপ্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ও টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, ওর চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে এ কি আশ্চর্য শক্তি? কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতে ও রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোনো অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক? সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। সেই সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলব না তার সে আশ্চর্য ভালোবাসা। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না। একদিন যেচে আলাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের উপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন থাকবো আমরা? এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন। তো রজনীকান্ত তাঁর প্রেমের কথা এখানে বলছেন। একটি মেয়ে থিয়েটার দেখতে এসে তার প্রেমে পড়েছিল, তার আলমগীরের পাঠ দেখে সে মুগ্ধ হয়েছিল। সে ছিল বেশ বড় লোকের মেয়ে, দেখতে সুন্দর, আর ফর্সা, ছিপছিপে গড়নের। মনটা ছিল খুব ভালো, কোনো ঘোর প্যাঁচ ছিল না। কিন্তু ওখানেই রজনীকান্ত আগুন দেখেছিলেন। কেমন আগুন? গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাবার সময় যেমন রং ঢেলে দেয়, তেমন আগুন। তো রজনীকান্ত এখানে মেয়েটার রূপের যে বর্ণনা দিচ্ছেন, তার চুলের যে বর্ণনা দিচ্ছেন, তার কালো চোখের যে বর্ণনা দিচ্ছেন, তার এসে দাঁড়ানোর, তার দিকে তাকিয়ে থাকার যে বর্ণনা দিচ্ছেন, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা রজনীকান্ত চরিত্রটাকে বুঝি। তো নাটকে সংলাপের মধ্যে দিয়ে মানুষটাকে বুঝতে হয়, কারণ এখানে নাট্যকার কোনো কথা বলে দেন না চরিত্র সম্পর্কে। তো রজনীকান্ত যে একটি রোমান্টিক মনের মানুষ ছিলেন, শিল্পীরা সাধারণত যেমন মনের মানুষ হন, সেই শিল্পীর চোখ, শিল্পীর দৃষ্টি তার ছিল। সেই শিল্পীর চোখ দিয়ে তিনি তাকে দেখেছিলেন, শিল্পীর মন দিয়ে তাকে ভালোবেসেছিলেন। শিল্পীর চোখ, শিল্পীর মন সবসময় তার ভালোবাসার মানুষটাকে তৈরি করে, সৃষ্টি করে। রজনীকান্ত সেই মেয়েটিকে তার মতো করে সৃষ্টি করেছিলেন। সেই মেয়েটি যা ছিল ছিল, রজনীকান্তের কাছে সেই মেয়েটি ছিল অন্যরকম, আশ্চর্য রকম। এমন মেয়ে তিনি আর কোথাও দেখেননি। অর্থাৎ তার ভালোবাসা দিয়ে তিনি মেয়েটিকে আশ্চর্য সুন্দর করে তুলেছিলেন। মানুষ তার ভালোবাসার মানুষকে সবচাইতে সুন্দর দেখে। রজনীকান্ত শিল্পী,
তার শিল্পীর চোখে তিনি সেই মেয়েটিকে একটি আশ্চর্য মেয়ে বলে দেখেছেন। তার চুল আশ্চর্য, তার চোখ আশ্চর্য, তার এসে দাঁড়ানো আশ্চর্য, তার কথা বলা আশ্চর্য, অর্থাৎ সেই মেয়েটি তার কাছে একেবারে অনন্যা, অসাধারণ। তো যাই হোক, তখন তার মনে অনেক প্ল্যান, অনেক আশা, মেয়েটিকে বিয়ে করবেন। তো একদিন বললেন যে চলো তোমার বিয়ে, আমাদের বিয়ের কথা তার বাবাকে গিয়ে, মেয়েটির বাবাকে গিয়ে তিনি বলবেন, এই কথা বললেন। তার গলার স্বর ডুবে যাচ্ছে, অর্থাৎ নিজের ভেতরে আরও তলিয়ে যাচ্ছেন রজনীকান্ত। ও কি বলল জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে আছে সে রাত্রিরে কী যে পাঠ করেছিলুম, কি যেন কি একটা বাজে হাসির বই, স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রেই জীবনে প্রথম মোক্ষম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কী। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেটে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নইলে বাইরে জাহির করবেন কি করে ও অমুক আর্টিস্ট? হ্যাঁ হ্যাঁ, ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে। সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয়ে কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। তাহলে যখন বিয়ের প্রস্তাব উঠল, তখন সেই মেয়েটি শর্ত দিল যে রজনীকান্তকে সে বিয়ে করতে পারে যদি রজনীকান্ত থিয়েটার করা ছেড়ে দেন। কেন থিয়েটার করা ছেড়ে দিতে হবে? রজনীকান্ত বলছেন সেদিন স্টেজে তিনি একটা হাসির বইয়ে পাঠ করছিলেন, তখনই দর্শকদের হাততালি দেখে, উচ্ছ্বাস দেখে তিনি বুঝলেন আসল সত্যটা, যে যতক্ষণ তিনি থিয়েটারে অভিনয় করবেন, মানুষ যতক্ষণ তার কাছ থেকে আনন্দ পাবে, ততক্ষণ তারা তাকে বাহবা দেবে, প্রশংসা করবে। কিন্তু যেই তারা এই স্টেজ, এই মঞ্চের অভিনয়ের জগৎ থেকে বাইরে চলে যাবে, তখন এই থিয়েটারের মানুষদেরকে মানুষ ঠিক সামাজিক জীবনের সঙ্গে অঙ্গীভূত করতে চায় না। একটা দূরত্ব বজায় রেখে চলে সামাজিক মানুষ। তারা থিয়েটারওয়ালাদের একটা অন্য জগতের মানুষ বলে মনে করে। আজও তাই। রজনীকান্ত অনেক যুগ আগে কথা বলছেন, কিন্তু দেখো আজ যদি খুব ভালো করে আমরা বিচার করি তাহলে দেখবো আজও তাই। চলচ্চিত্র জগতের মানুষ, নাটকের জগতের মানুষ, এদের সঙ্গে সাধারণ সামাজিক মানুষ সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলে। কেননা এদেরকে তারা একটা অন্য জগতের মানুষ বলে মনে করে। এদের সিনেমা দেখবে, এদের নাটক দেখবে, দেখে আনন্দ পাবে, এদেরকে নানান ধরনের সম্মান দেওয়া হবে, এদের সঙ্গে গল্প করবে, আড্ডা দেবে, দিতে পারলে ধন্য মনে করবে নিজেকে, কিন্তু কখনোই এদের সঙ্গে আত্মীয়তা করতে কেউ চাইবে না, সামাজিক সম্বন্ধ স্থাপন করতে কেউ চাইবে না, এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক, বিয়ের সম্পর্ক তৈরি করতে কেউ চাইবে না। তখন এদেরকে একটা দূরত্বেই রেখে দেওয়া হবে, কেননা এদের জীবনটা সম্পর্কে সাধারণ মানুষের, সাধারণ মানুষের একটা অনীহা আছে, একটা অন্য রকমের ধারণা আছে যে এরা ঠিক ভালো নয়, এদের জগৎটা অন্য রকম, সাধারণ সামাজিক জগতের সঙ্গে যা মেলে না। তো এইটা রজনীকান্ত বুঝেছিলেন, এবং বুঝে তিনি মানুষের সম্পর্কে তার একটা বীতশ্রদ্ধা এসেছিল, মানুষের প্রশংসা, বাহবা, হাততালি সম্পর্কেও তার একটা বোধ তৈরি হয়েছিল যে সব কিছুই শুধুমাত্র যতক্ষণ তিনি মঞ্চে আছেন ততক্ষণ, কিন্তু মঞ্চের বাইরে এরা কেউ তাকে কোনো সামাজিক সম্মান দেবে না। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুজ্জে মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে, চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। রজনী,
নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছায় মাথায় উঠে গেল। আবল তাবল সব পাঠ করতে লাগলাম, সেসব যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এসব দেখে টেকেই নাকি দেশের ছোড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, ধুত্তর, নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়ল, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেয়ালে দেয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে তাকিয়ে আছে আমারই জীবনের 68টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে, আর কপায়ে গুলি শ্মশানের চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে আমাকে। তাহলে সেই যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, সেই পবিত্রতার কথা যেখানে লেখা থাকে সেই নামাবলীটা সেদিনকে ফাঁস হয়ে গেল। অর্থাৎ মেয়েটি যেদিন তাকে বিয়ে করতে অস্বীকার করলো, বলল বিয়ে সে করতে পারে, তাহলে রজনীকান্তকে থিয়েটার করা ছেড়ে দিতে হবে। তারপর রজনীকান্ত থিয়েটার করা ছেড়ে মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেন না, সম্পর্ক ভেঙে গেল। রজনীকান্তকেও গ্রাস করল হতাশা, বিপন্নতা। ফলে যা পারছেন তাই পাঠ করছেন, কিন্তু তার অভিনয়টা রক্তে ছিল, মজ্জায় ছিল। ফলে তিনি যাই অভিনয় করুন না কেন সেই সব কিছুই প্রশংসা পেয়েছে। কিন্তু সময় তো থেমে থাকে না, আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। বয়স বাড়লে যা হয়, গলার কাজ নষ্ট হয়ে যায়, স্টেজে চরিত্রকে রূপায়ণ করার ক্ষমতাও আস্তে আস্তে কমে যেতে থাকে। সব কিছুই তো কমে যেতে থাকে বয়সের সঙ্গে সঙ্গে। তো এইভাবে আস্তে আস্তে রজনীকান্ত চাটুর্যে ক্রমশ যিনি ছিলেন প্রতিভাবান অভিনেতা, তিনি আস্তে আস্তে তার প্রতিভার অপমৃত্যু ঘটে চলেছে। এবং আজকে এই ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা রজনীকান্ত যেভাবে বুঝলেন, এতদিন সেভাবে বোঝেননি। তার মনে হলো তার পিছনে দাঁড়িয়ে আছে তার জীবনের 68টা বছর, আর সামনে দাঁড়িয়ে আছে তার মৃত্যু। যেদিন তিনি শেষ দৃশ্যে অভিনয় করবেন সেটা যেন ক্রমশ এগিয়ে আসছে, আর কপা এগোলেই যেন শ্মশান, যেন চিতার আঁচ তার গায়ে লাগবে। অর্থাৎ তিনি শেষ হয়ে আসছেন, তিনি ফুরিয়ে আসছেন। এটা এই ফাঁকা মঞ্চে দাঁড়িয়ে যেভাবে উপলব্ধি করলেন, যেভাবে বুঝলেন, এতদিন তিনি এইভাবে বোঝেননি। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্যে মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। রামব্রিজ রামব্রিজ। রজনী হঠাৎ জেগে, সেসব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল। বুকে ঘা মেরে দেখাচ্ছেন এই জায়গাটা। শোনো হে, শোনো তো বলি। দাঁড়াও, একটু দম টেনে নিয়ে আগে। মনে আছে রিজিয়া নাটকে বখতিয়ারের সিনটা? রজনীকান্ত ক্রমশ অতীতে তলিয়ে যাচ্ছেন। কোন কোন নাটকে কি কি চরিত্রকে তিনি কেমনভাবে অন্যরকম করে তুলেছিলেন সেই সব কিছু তার মনে পড়ছে। রিজিয়া নাটকের সংলাপ তিনি বলে যাচ্ছেন মুখস্থ। শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশু সনে করিবারে মল্ল রণ, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণ অক্তার, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী, বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। বখতিয়ার খিলজির অভিনয় করেছিলেন রিজিয়া নাটকে। সেই বখতিয়ারের যখন সেই যুদ্ধের কথা সে বলছে, মৃত্যুর কথা সে খুব নির্ভয়ে বলছে, সাহসের সঙ্গে সেই সংলাপগুলো তার মনে পড়ছে। খুব খারাপ হচ্ছে না কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? ওই যে ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথম ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর এ যুগ, শাহনওয়াজ আর যশোবত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বপন করে দিয়েছে। জাহানারা কি এই যে মোহাম্মদ, অধৈর্য হয়ে, কামন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা।
এরপরেই আবার শুরু করলেন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকে তিনি অরঙ্গজেবের অভিনয় করেছিলেন। সেই অরঙ্গজেবের যখন ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে, অরঙ্গজেব সবাইকে সন্দেহ করছেন, অবিশ্বাস করছেন, সেই সংলাপগুলো তার মনে পড়ছে, সেগুলো বলছেন। বলতে বলতে এইবার মোহাম্মদ তো তার সঙ্গে কথোপকথন, অরঙ্গজেব আর মোহাম্মদের কথোপকথনের দৃশ্য, মোহাম্মদের যে কথাগুলো সেগুলো বলছেন কালীনাথকে। তার জন্য বলছেন, মোহাম্মদের ক্যাচটা দাও, তাড়াতাড়ি বলো। কালীনাথ: পিতা আমায় ডেকেছিলেন? মোহাম্মদের ডায়লগগুলো কালীনাথ বলছে। রজনী: হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। অরঙ্গজেবের সংলাপ। রজনী বলছেন, মীরজুমরাকে তোমার সাহায্যে রেখে গেলাম। কালীনাথ: যে আজ্ঞা পিতা। রজনী: আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? কালীনাথ: না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। রজনী: তবে? কালীনাথ: আমার একটা আর্জি আছে পিতা। রজনী: কি, চুপ করে রইলে যে, বলো পুত্র। কালীনাথ: কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি, কিন্তু এ সংশয় আর পক্ষে চেপে রাখতে পারি না, অধ্যত্ত মার্জনা করবেন। রজনী: বলো। কালীনাথ: পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? রজনী: না, কে বলেছে? কালীনাথ: তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? রজনী: সেরূপ প্রয়োজন হয়েছে। কালীনাথ: আর ছোট কাকা? রজনী: মুরাদ? কালীনাথ: তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন? রজনী: হ্যাঁ। কালীনাথ: আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? রজনী: হ্যাঁ পুত্র। কালীনাথ: পিতা? রজনী: পুত্র, রাজনীতি বড় কূট, এই বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। কালীনাথ: পিতা, ছলে সরল ভাতাকে বন্দি করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে সে সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। ঔরঙ্গজেব সবাইকে বঞ্চিত করে সিংহাসন পেতে চাইছেন, মোহাম্মদ এর বিরোধিতা করছে। সে বলছে এই রাজনীতি তার ভালো লাগছে না, এই রাজনীতি, হিংসা, দেশের যে রাজনীতি, তাতে সে নেই। আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে, শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না। রজনী আবার নিজের মধ্যে ফিরে এসেছেন। ঔরঙ্গজেবের সংলাপ বলা শেষ, তিনি আবার নিজের মতো করে নিজের কথা বলে যাচ্ছেন। আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গা ধরিয়ে দাও তো, পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একেবারে একা ভাবছেন, যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায়ে সম্ভব হতো। কি অন্ধকার, কে দায়ী? আমি? এ বিচার? ও কি শব্দ? না, বাতাসের শব্দ। এ কি? কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি? আবার সেই দাঁড়াচ্ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মুরাদের কবন্ধ, যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও। মুরাদের কবন্ধ আমায় ডাকছে, দাদার মুন্ডু আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে, সুজা হাসছে। এ কি সব? ওফ! আবার কিন্তু ফিরে ফিরে সেই মৃত্যুর কথা, একাকী ঔরঙ্গজেবের যে সংলাপগুলো, সেইগুলোই তার মনে আসছে। অর্থাৎ ক্রমশ মৃত্যু চিন্তা রজনীকান্তকে গ্রাস করছে, আর এই মৃত্যু চিন্তাকে সামনে দেখে ক্রমশ একাকিত্বও তাকে গ্রাস করছে। তাই একাকী ঔরঙ্গজেব সমস্ত যে ষড়যন্ত্র করেছিলেন, সবাইকে হত্যা করেছিলেন, সেই সমস্ত হত্যার কথা যখন একা বসে ভাবছেন, যখন তার মনের ভেতরে কোথাও অনুতাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জায়গাটায় আবার রজনীকান্তের ঘুরে ফিরে মনে আসছে। অর্থাৎ রজনীকান্ত যখন নাটকের চরিত্রে যাচ্ছেন, তখনও একাকিত্ব মৃত্যু চিন্তা থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। অথচ অতীতকে ভেবে, অতীতে তিনি কত সুন্দর প্রতিভাবান অভিনেতা ছিলেন, সেই কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে চাইছেন, কিন্তু বারে বারে ফিরে যাচ্ছেন সেই একাকিত্বে, সেই মৃত্যু যন্ত্রণায়। আমরা পরের দিন শেষ পর্বটা করব।